কোরিয়ান রাইটিং বা রিটেন স্কিল ডেভেলপ করার জন্য রিটেন বেসড। তো আপনার দুটি পার্ট রয়েছে, একটা পার্ট এ একটা পার্ট বি। পার্ট এ হবে 100 মার্ক, পার্ট বি হবে 100 মার্ক। তো এখানে আপনার টোটাল মার্ক হচ্ছে গিয়ে 200। ওরাকল বিসিএস স্বপ্ন পূরণের সঙ্গী। স্বপ্ন দেখায়, গন্তব্যে পৌঁছায়। তো আমরা যদি প্রশ্ন অ্যানালাইসিস করি তাহলে 35 থেকে 44 পর্যন্ত আমাদের প্রশ্ন ছিল একরকম, বাট 45-এ এসে প্রশ্নের মধ্যে কিছুটা ভ্যারিয়েশন আছে। তো এখন আপনারা দেখেন, একইভাবে যদি আমরা প্রিলির কথা বলি, প্রিলিতে হচ্ছে আপনার 45 বিসিএস এবং 46 যে বিসিএস, এই দুইটা বিসিএস এর প্রিলির প্রশ্ন কিন্তু একই স্টাইলে ছিল, বাট আগের প্রিলিগুলো একটু ডিফারেন্ট। মেজর ডিফারেন্ট কি আমি একটু বলি আপনাদেরকে। আপনাদের বিসিএস এর সিলেবাসে দেয়া হচ্ছে যে আপনার ইংলিশ গ্রামার বা ল্যাঙ্গুয়েজ থেকে প্রশ্ন আসবে 20টা, আর লিটারেচার থেকে আসবে 15টা। এটা হচ্ছে সিলেবাসে দেয়া। কিন্তু আমরা যদি 45 আর 46 এর প্রশ্ন দেখি, সেখানে আমরা দেখছি যে লিটারেচারে প্রশ্ন ছিল 10টা, বাট ল্যাঙ্গুয়েজে প্রশ্ন হচ্ছে 25টা। তার মানে 5টা প্রশ্ন লিটারেচার থেকে কমে গিয়েছে। সো এটাকে আপনি কোনো একটা মিস্টেক বলতে পারেন না, এটা অত্যন্ত সুপরিকল্পিতভাবে করা। একইভাবে রিটেনও খেয়াল করেন, 45-এর যে রিটেন, এটা কিন্তু আগের রিটেনের সাথে ম্যাচ করে না। তাহলে 45-এর রিটেনের 45-এর প্রিলির সাথে আমার 46-এর প্রিলি ম্যাচ, সেভাবে আমরা আশা করতে পারি 45-এর রিটেনের সাথে 46-এর রিটেন ম্যাচ করবে। তো আমরা 45-এর রিটেন প্রশ্নটা যে স্ট্রাকচারে হয়েছে সেটাকে আমরা একটু ফোকাস করব। কিন্তু আমাদের ওরাকলের যে প্রশ্নের কোর্সের যে কোর্স প্ল্যান করা হয়েছে, সেখানে কিন্তু আমরা আপনাদেরকে 35 থেকে যে প্রশ্নগুলা, সেই প্যাটার্নও আপনাদেরকে আমরা কাভার করব। একইভাবে 45-এ যে প্যাটার্নের প্রশ্ন হয়েছে সেটাও আমরা কাভার করব। অর্থাৎ প্রশ্ন যেভাবে আসুক না কেন, আপনি যাতে উত্তর করে আসতে পারেন। বাট আমাদের প্রাইমারি ফোকাস হবে 45-এর প্রশ্নের প্যাটার্নের উপর। যেহেতু 46-এর প্রিলি 45-কে ফলো করছে, সো আমরাও আশা করি 46-এর রিটেন 45-এর রিটেনকে ফলো করবে। তো আমরা একটু প্রশ্নের প্যাটার্নে চলে আসি। দেখেন, এ হচ্ছে 45-এর প্রশ্নটা। 45-এ একটা প্যাসেজ ছিল প্রশ্নের শুরুতে। একইভাবে 35 থেকে প্রত্যেকটা বিসিএস এ একটা প্যাসেজ ছিল। তার মানে প্রতিটা রিটেনে একটা প্যাসেজ আসবে, এটা আমরা মোটামুটি ভাবে কনফার্ম প্রত্যেকটা বিসিএস এ। এরপরে আসেন, এই প্যাসেজ থেকে আমাদের প্রথম কোশ্চেন। এটা 45-এর প্রশ্নটা কি ছিল? অ্যান্সার দ্য কোশ্চেনস ইন ইউর ওন ওয়ার্ডস। কোশ্চেনগুলোর উত্তর নিজস্ব ভাষায় লিখো। ডোন্ট কপি ফ্রম দ্য টেক্সট অ্যাবাভ। এই যে উপরে যে টেক্সট, দ্যাট ইজ প্যাসেজ, এই প্যাসেজ থেকে কোনো কিছু আপনি কপি করতে পারবেন না। এই পর্যন্ত 35 থেকে প্রত্যেকটা বিসিএস এ এরকম ছিল। 45-এ এসে কি হলো, পরের লাইনটা অ্যাড করছে। লাইনটা কি? কপিং ফ্রম দ্য টেক্সট অ্যাবাভ মে এফেক্ট দ্য ইভ্যালুয়েশন। তার মানে আপনি যদি উপরের প্যাসেজ থেকে কোনো কিছু কপি করেন, সেটা আপনার ইভ্যালুয়েশনে এফেক্ট হবে। সিম্পল বাংলায় মার্ক কাটা যাবে। তার মানে দেখেন, আগের বিসিএস এ আপনাকে বলছে যে কোনো কিছু কপি করতে পারবা না, নিজের ভাষায় লিখবা। আর এখন বলছে কপি তো পারবা না, তারপরেও যদি তুমি করো তাহলে ক্ষমতা আমার কাছে, আমি মার্ক কাটা দেবো। তার মানে এখন আপনি যদি কপি করতে পারেন করেন। এখন বলা যায় যে 45-এ এসে আপনাকে সরাসরি ওয়ার্নিং দিয়েছে যে যদি আপনি কপি করেন তাহলে এটা এফেক্ট ইউর ইভালুয়েশন। ঠিক আছে? তার মানে আমরা বলতে পারি যে ডাবল ওয়ার্নিং দেয়া, কপি করতেও নিষেধ করছে, করলে মার কাটা যাবে সেই সতর্ক করে দিয়েছে বা থ্রেট দিয়েছে। তার মানে এক কথায় সিম্পল কথা হলো, আমরা কপি করতে পারবো না। এখন কথা হচ্ছে আমরা কি কপি করব। আমরা প্যাসেজ থেকে কোনো লাইন কপি করব না, বাট ওয়ার্ড কপি করা যাবে। আপনি আপনি যদি কোনো একটা প্রশ্নের উত্তর 3 লাইন 4 লাইনে লিখেন, সেখানে যদি ধরেন 20টা ওয়ার্ড থাকে, এর মধ্যে আপনি 3-4টা ওয়ার্ড কপি করেন, বাকি ওয়ার্ডগুলো আপনি নিজের ভাষায় লিখেন, এতটুকু পর্যন্ত জায়েজ আছে। তাহলে ক্লাস আমরা বুঝলাম যে প্যাসেজ থেকে যে প্রশ্নগুলো আসবে তার উত্তর হুবহু কপি করবো না, এটা খুবই রেস্ট্রিকশন দেওয়া আছে। এবার আসেন 2 নম্বর পরিবর্তনটা কি। এখানে দেখেন আপনার প্রশ্ন ছিল 6টা, প্রতিটা মার্ক হচ্ছে 5 করে, 30 মিনিট।
আর 45-এর আগের বিসিএস গুলা, সেখানে প্রশ্ন ছিল 10টা, মার্ক ছিল 3 করে, টোটাল মার্ক হচ্ছে 30। তার মানে টোটাল মার্কের মধ্যে আমার কোনো ভ্যারিয়েশন নেই, কিন্তু প্রশ্নের সংখ্যা আমার কমাই ফেলছে। আগে 10টা ছিল 3 করে 30, এখন 6টা 5 করে 30। আচ্ছা, এবার আপনারা আমাকে বলেন, এই যে 10টা কোশ্চেনকে ওনারা আপনার এই 6টা করে দিল, এটা আপনাদের জন্য ভালো না খারাপ? আর একটা কথা বলি, পিএসসির সিলেবাস কি বলে? সিলেবাস বলে একটা প্যাসেজ আসবে, সেখান থেকে কোশ্চেন আসবে, মার্ক হবে 30। দিস ইজ সিলেবাস। তার মানে সিলেবাস আপনাকে 10টাই আসবে না 6টা আসবে সেটা বলা হচ্ছে না। শর্ট কোশ্চেন আসবে, থিমেটিক কোশ্চেন, মানে প্যাসেজের থিম ভিত্তিক প্রশ্ন হবে, দ্যাট ইজ সিলেবাস। এবার কয়টা আসবে সেটা প্রশ্নকর্তার ব্যাপার বা প্রশ্ন কমিটির সিদ্ধান্ত। তো আমরা 46-এ আশা করব যে আমাদের 6টা প্রশ্নই আসবে, 5 করে 30 মার্কের। আমরা এভাবেই প্রিপারেশন নেব, এবং আমাদের যে কোর্স প্ল্যান বা আমাদের যে সামনের এক্সামগুলো, আমরা এই স্টাইলে প্রশ্নগুলো করব। আচ্ছা, এখন আপনাদেরকে কাছে আমি যে প্রশ্নটা রাখছিলাম, একটা কমেন্ট করেন যে আপনার এই যে প্রশ্ন 10টা থেকে 6টা করা হয়েছে, সেটা কি আপনাদের জন্য ভালো করছে না খারাপ করছে? দেখে একটু কমেন্ট করেন। নাজনীন আক্তার নীলা বলছে খারাপ। ওকে, নেক্সট। আমি 3টা কমেন্ট পড়ব। এনি মোর কমেন্ট? নাজমুস সাদাত খারাপ। ওকে, আর কেউ? নো কমেন্ট সবাই? ভাই, ক্লাসে তো একটু কমেন্ট করতে হবে, এমনিতে রিটেনের ক্লাস, আপনারা যদি কথাবার্তা না বলেন তাহলে তো হবে না। আপনারা চাইলে মাইক্রোফোন অন করে কথা বলতে পারেন। ভালো না খারাপ? লিখতে কষ্ট হলে আপনারা মুখে বলতে পারেন। কি শর্মিশ্রী নাকি? খারাপ। ওকে, এবার আমি একটু বলি। হ্যাঁ, আমি আপনাদের সাথে এগ্রি, এই জিনিসটা খারাপ করেছে। এখন আসেন, কেন খারাপ করছে, খারাপকে কিভাবে ভালো করতে হবে। খারাপ করেছে এই জন্যই যে আগে আমার 10টা প্রশ্ন ছিল, আমি যদি ধরেন আপনার অ্যাভারেজে যদি প্রতিটা প্রশ্নে 2 করেও পাই, আমি প্রায় 20 পেতাম। বাট এখন যদি আমার প্রশ্নের সংখ্যা কমাই ফেলছে, এখন এক একটা প্রশ্ন 5 মার্ক করে দিয়েছে। দেখেন, আমাকে যদি 5 মার্কের মধ্যে আমাকে যদি 3 করেও দেয়, মানে 50-র উপরেও মার্ক দেয়, তাহলে আমি 318 পাবো। আর এখানে আমি যদি 2 করেও পাই, তাও আমার 20 উঠে যায়। তার মানে আমার এখানে মার্কটা কম আসার সম্ভাবনা আছে। এখন কথা হলো, কারণ আমার করণীয় কি? দেখেন, কেন প্রশ্নটা কমাইছি। আগে প্রশ্নটা ছিল সব শর্ট কোশ্চেন, উত্তরগুলো আমরা 2 থেকে 3 লাইনের মধ্যে লিখতাম, কিছু উত্তর আমার 1 লাইনেও ছিল। বাট এখন সব হলো ব্রড কোশ্চেন। আমরা আগে যেমন সংক্ষিপ্ত এবং রচনামূলক লিখতাম, এবার প্রশ্নগুলো সব ব্রড। কিভাবে বুঝলাম? দেখেন, আপনি যদি প্রথম কোশ্চেনটা দেখি, হোয়াট আর দ্য মেইন এইমস অফ ইকো ট্যুরিজম। ইকো ট্যুরিজমের হোয়াট আর বলে নাই, আপনার হোয়াট ইজ। আগে প্রশ্ন হতো হোয়াট ইজ দ্য মেইন এইম, মানে একটা এম লিখলে হতো। বাট এখন হোয়াট আর দ্য মেইন এইমস, তার মানে অনেকগুলো এম লিখতে হবে। আপনার প্রশ্নগুলো ব্রড কোশ্চেন। আবার কিছু প্রশ্ন 2 অংশ, যেমন ধরেন D নাম্বার কোশ্চেন, ডিফাইন ইকো ট্যুরিজম, হোয়াট আর দ্য প্রিন্সিপালস অফ ইকো ট্যুরিজম। মানে এখানে আপনাকে সংজ্ঞা লিখতে হবে, আবার একটা প্রিন্সিপাল গুলো আপনাকে বলতে হবে। এই স্যামসাং আপনি মিউট করেন, আপনি আনমিউট করে রাখছেন কেন? দেখেন, আমি আপনাদের সবাইকে মিউট করতে চাই না, কারণ আমি মাঝে মধ্যে আপনাকে প্রশ্ন করব। বাট আপনারা নিজেরা মিউট রাখেন, যদি যখন আমার সাথে কথা বলবেন তখন আনমিউট করবেন। আর ফুল ক্লাস যদি আমি মিউট করে ক্লাস নিই, তাহলে কি হবে, আপনারা কোনো কিছু না বুঝলে তো আমাকে প্রশ্ন করতে পারতেছেন না। আর যেহেতু রিটেনে আপনাদের অনেকে প্রশ্ন থাকবে, প্রশ্নগুলা সলভ করতে হবে,
এবং এটা টু ওয়ে মেথড, এবং আপনাদের প্রবলেম থাকাটা খুবই স্বাভাবিক। ঠিক আছে, এই জন্য আমি আপনাদেরকে আনমিউট রাখছি, বাট ক্ষমতার অপব্যবহার করবেন না। যেটা বলছিলাম আপনাকে, দেখেন তাহলে দুই অংশ বিশিষ্ট, যেমন আপনার ডি নাম্বারে কি বলেছি, ইকো ট্যুরিজমকে ডিফাইনও করতে বললো, আবার এটার প্রিন্সিপাল গুলো লিখতে বললো। তার মানে আপনাকে দুই অংশ। একইভাবে যদি ই নাম্বার, সেখানেও কিন্তু দুই অংশ। আবার যদি এফ নাম্বার কোশ্চেন, হোয়াট আর দ্য ডেঞ্জারাস ইম্প্যাক্ট, মানে ইম্প্যাক্ট গুলো কি কি, হোয়াট আর, যদি বলতো হোয়াট ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস ইম্প্যাক্ট, তখন আমি একটা ইম্প্যাক্ট লিখে দিলে হতো, যেটা আগের প্রশ্ন ছিল। তার মানে এখন যে প্রশ্নগুলো, এগুলো আপনাকে ধরেন প্রায় এক পেজ করে লিখতে হচ্ছে, কারণ এগুলো একটা ব্রড কোশ্চেন। আগেরগুলো আপনি 2 থেকে 3 লাইন লিখতেন, বাট এখন আপনাকে এক একটা প্রশ্নের উত্তর এক পেজের মতো লিখতে হচ্ছে। তাহলে আমরা বুঝলাম যে 45-এর প্রশ্ন ব্রড কোশ্চেন আসছে, এবং এগুলো আমাদেরকে একটু বড় করে, এবং কিছু আমরা একটু পয়েন্ট আকারে, যেমন হোয়াট আর দ্য প্রিন্সিপালস, তো প্রিন্সিপাল গুলো আমরা লিস্ট আকারে লিখবো। হোয়াট আর দ্য ডেঞ্জারাস ইম্প্যাক্ট, আমরা ইম্প্যাক্ট গুলো আমরা 5টা ইম্প্যাক্ট পয়েন্ট আকারে লিখবো। এভাবে আপনাকে প্রশ্নগুলো একটু ব্রড লিখতে হবে, কারণ আপনার এক একটা প্রশ্ন 5 মার্ক করে। সো যদি আপনি মিনিমাম 3 করে উঠান, তাও আপনাকে 1.5 পেজ মিনিমাম লেখা উচিত। ঠিক আছে, এবং সেটা অবশ্য ওন ওয়ার্ডস। তাহলে আমরা কি দেখলাম, যে আমরা প্যাসেজ থেকে যে প্রশ্নগুলো আসবে, এই প্রশ্নগুলো একটু ব্রড আকারে লিখবো, টার্গেট থাকবে 1 পেজ করে লিখবো, এবং প্যাসেজ থেকে আমরা হার্ডলি ওয়ার্ড কপি করব, কোনো বাক্য হুবহু লিখবো না। এই হলো আমার নতুন প্রশ্নের প্যাটার্ন। আর আগের প্রশ্নের প্যাটার্ন যদি হয়, সেখানে আমরা শর্ট কোশ্চেন, এবং সেটা আমরা আপাতত ভুলে যাই। আমরা আসলে 45টাকে আমাদের মেন্স মার্ক ধরবো, কারণ 45-এর কোশ্চেন, 46-এর প্রশ্ন 45-এর মতোই হলো প্রিলিতে। সো রিটেনও আমরা আশা করবো সেম ভাবে। এই জন্য আমরা 45টাকে মাথায় গেঁথে ফেলবো, এটার মতো প্রিপারেশন খুব ভালোভাবে নেব, আর বাকিটা হালকার উপর ঝাপসা দেখে যাব। তাহলে আপাতত আমরা থাকি, আমাদের 6টা প্রশ্ন আসবে 5 মার্ক করে, প্রতিটা প্রশ্ন হবে ব্রড, এবং প্রতিটা প্রশ্ন আমরা 1 পেজ করে লেখার চেষ্টা করব। সাবধান হচ্ছে কপি করা যাবে না। এ হলো আমার 30 মার্কের প্যাসেজ থেকে কোশ্চেন আনসার। 1 নাম্বার প্রশ্ন। ওকে, এই 30-এর মধ্যে যদি বলে আমাদের টার্গেট থাকা উচিত 20 মার্ক। ওকে, আপনার টোটাল 200-র মধ্যে আপনি কোথায় কত মার্ক টার্গেট করবেন, আমি আপনাকে আজকে যে টার্গেটটা দিচ্ছি, এই টার্গেটটা অনুসারে যদি আপনি প্রিপারেশন নেন, এবং এই টার্গেট অনুসারে যদি মার্ক পান, তাহলে আপনি আপনার প্রথম চয়েস পাবেন ক্যাডার। আর যদি টার্গেটের চেয়ে কম পান, আপনার ক্যাডার হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। আপনি পাশ করবেন, ভাইবা দিবেন। ইংলিশ হচ্ছে ক্যাডারের সাবজেক্ট। মনে রাখবেন, রিটেনে ম্যাথ এবং বিজ্ঞান আপনাকে মার্ক দিবে, মার্কের খনি, মানে আপনাকে একবারে কি বলে এটাকে, এই দুটার খেলায় আপনি পাশ করে ফেলবেন, মানে ভাইবার সুযোগ পাবেন, মানে আপনি নন ক্যাডারের কাছাকাছি হয়তো যেতে পারেন। বাট ইংলিশ আপনাকে ক্যাডার নিশ্চিত করবে। আপনি ইংলিশে ভালো না করলে আপনি ক্যাডার হতে পারবেন না, হয়তো সর্বোচ্চ আপনি ওই নন ক্যাডার অথবা 10-12 গ্রেডের একটা জব পাইতে পারেন। সো ক্যাডারের সাবজেক্ট বলা হয় ইংলিশকে, এবং এটা এমন একটা সাবজেক্ট যেখানে আপনি চাইলেও অনেক বেশি ভালো করতে পারবেন না, আর আপনি খারাপ করলেই আপনার ক্যাডারই নেই, শেষ। সো এটা আপনার মানে ফেলে দেওয়ার মতো কোনো সাবজেক্ট না, এটা বাদ দেওয়া যাবে না। যেমন আপনি যদি আজকে যদি আপনাকে আমি আন্তর্জাতিক বলি, আন্তর্জাতিক 100 মার্ক। এখন আপনি যদি বাংলাদেশের একদম আহ, কূটনীতিক হন, একবারে বাংলাদেশ প্রধানমন্ত্রীর যদি একবারে আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হন, আর আমি আন্তর্জাতিক বিষয় যদি কিছুই না জানি, দুইজনই পরীক্ষা দিলাম, আপনি একবারে আন্তর্জাতিক বিশেষজ্ঞ, আর আমি একদম অজ্ঞ, কিছুই জানি না, বা হালকা জানি, মানে নর্মাল যতটুকু না, বই না পড়ে যা জানি, মানে উপস্থিত বুদ্ধি দিয়ে যা পারি লিখতে। কারণ প্রশ্ন তো দিন শেষে হুবহু কমন আসবে না, কারণ আপনাকে প্রেজেন্ট ইস্যু নিয়ে, বিভিন্ন ইস্যু নিয়ে লিখতে দিবে আন্তর্জাতিক রিটেন। সো আপনি একবার একটা হ্যান্ড রাইটিং, হ্যান্ড নোট করে চলে গেলেন পরীক্ষার হলে, আর লিখে আসলেন, এই ধরনের আন্তর্জাতিক প্রশ্ন গত 2টা বিসিএস হয়নি। এটার উপস্থিত বুদ্ধি দিয়ে লিখতে হয়। এখন আমি আমার উপস্থিত বুদ্ধি দিয়ে লিখলাম, আর আপনি তো ভাই একবারে মনীষী, আপনিও লিখলেন, আমার আর আপনার মধ্যে দিন শেষে দেখবেন 5 মার্কের গ্যাপ। তো আমি কম প্রিপারেশন নিয়ে আপনার চেয়ে 5 কম পাইছি, খুব বেশি গ্যাপ হয়নি। আর ম্যাথ আর বিজ্ঞানে হয়তো ধরেন আমি জিরো, আপনি জিরো পাইলেন, আর আমি ধরেন এ, আপনার 90% মার্ক পাইলাম। তারপরে আপনার আমার মধ্যেও কিন্তু অনেক গ্যাপ।
যদি আপনি ভালো প্রিপারেশন না নেন। একইভাবে ইংলিশ, আমি ভালো প্রিপারেশন নিলাম, ধরেন আমি 120 বা 130 পেলাম, আর আপনি হয়তো ফেল করছেন অথবা 50-60 পাইছেন, তাহলে ওইটা দিয়ে তো কাজ হবে না। 30% মার্ক তো অ্যাটলিস্ট পাইতে হয়, যদি যোগ যোগ হওয়া লাগে। তা আপনি অল্প মার্ক পেলেন, বা আপনি 70-80 পেলেন, এটা দিয়ে তো আসলে আপনি ক্যাডার হতে পারবেন না। তার মানে ইংলিশ আপনাকে সর্বনাশ করে দিবে, আর না হয় আপনাকে ক্যাডার দিয়ে দিবে। তাই এই সাবজেক্টটাকে আপনাকে অবশ্যই স্পেশাল একটু অ্যাটেনশন হওয়া উচিত। তো রিটেনের 3 সাবজেক্ট নিয়ে কখনো অবহেলা করতে হবে না, আপনাকে সেই লেভেলের প্রিপারেশন এবং পরিশ্রম করতে হবে। যাই হোক, যেটা বলতেছিলাম, যে এই যে আপনার 1 নম্বর প্রশ্ন, আমরা 45কে যদি ফলো করে থাকি, আমরা এখানে শর্ট কোশ্চেন, ব্রড কোশ্চেনগুলো একটু ডিটেল ভাবে লিখার চেষ্টা করব। তারপর আমাদের ব্রড কোশ্চেন কিভাবে লিখবেন এটার উপর আমাদের ক্লাস আছে, ওই ক্লাস আমরা ডিটেল আলাপ করব। আজকে আমি ওভারঅল প্রশ্নের প্যাটার্নটা নিয়ে কথা বলবো। তাহলে 1 নম্বর প্যাটার্ন আশা করি বুঝলাম। কোশ্চেন নাম্বার 2, 2 নম্বর প্রশ্ন, মেক সেন্টেন্স অফ ইউর ওন উইথ ইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস অ্যাজ ডিরেক্টেড। বলা হচ্ছে এই যে 10টা ওয়ার্ড, এই 10টা ওয়ার্ড নিয়ে বাক্য রচনা করেন যেভাবে বলা হয়েছে। এই 10টা প্রশ্ন আগের বিসিএস গুলোতেও আসতো, বাট আগের বিসিএস এই যে মেক সেন্টেন্স অফ ইউর ওন উইথ ইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস, এই ওয়ার্ডস এর পরে থাকতো ফুল স্টপ, আর সামনে কিছু লিখে থাকতো না। বাট এখানে সামনে কিছু লিখছি। প্রথমে লিখছি কি, অ্যাজ ডিরেক্টেড, মানে যেভাবে নির্দেশনা দেওয়া আছে। যেমন 1 নম্বরে ব্র্যাকেটে কি আছে, কম্পারেটিভ, মানে আপনি সাস্টেনেবলটা দিয়ে একটা বাক্য লিখবেন, তবে বাক্যটা হতে হবে কম্পারেটিভ ডিগ্রির। 2 নম্বর ডিস্টিংগুইশ, এটা দিয়ে আপনি একটা বাক্য লিখবেন, তো বাক্যটা হইতে হবে কমপ্লেক্স, মানে আপনি ডিস্টিংগুইশ দিয়ে বাক্য লিখছেন বাট বাক্যটা হয়ে গেল সিম্পল, তাহলে আপনি 0 পাবেন। আগে আপনি কোন বাক্য লিখবেন, আপনি যদি ওই 10টা ওয়ার্ড দিয়ে 10টা বাক্য, যদি 10টাই যদি সিম্পল হইতো তাতে কোনো আপত্তি ছিল না, মানে আগেরটা ছিল তুলনামূলক সোজা, এটা হচ্ছে তুলনামূলক একটু কঠিন। বাট আমি, আপনারা যেহেতু প্রিলি পরীক্ষা দিয়েছেন, প্রিলি পাস করবেন বলে আশাবাদী, সো আপনাদের জন্য এটা সহজ, কারণ আমরা এই জিনিসগুলো প্রিলিতে আপনাদেরকে পড়িয়েছি। সো এখানে 10টা দিয়া আপনাকে ব্র্যাকেটে যা বলছে সেটাই লিখতে হবে। এখানে তাহলে 2টা শর্ত, একটা হচ্ছে যে শব্দটা দিল ওই শব্দটা কিন্তু আবার চেঞ্জ করতে পারবেন না। শব্দটা যদি সাস্টেনেবল হয়, আর আপনি যদি বাক্যের মধ্যে লেখেন সাস্টেনেবিলিটি, তাহলে কিন্তু বাক্য হবে না। সাস্টেনেবলকে সাস্টেনেবল রাখতে হবে, আবার বাক্যটা ব্র্যাকেটেরটা হতে হবে। এটা হলো একটা শর্ত। 2 নম্বর শর্ত হলো কপিং ভেগনেস এন্ড অ্যাম্বিগুইটি মাস্ট বি অ্যাভয়েডেড, মানে আপনি কোনো বাক্য কপি করতে পারবেন না, অস্পষ্ট মিনিং দেয়, আপনাকে একদম ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডেবল একটা বাক্য লিখতে হবে। অ্যাম্বিগুইটি, মানে একটা শব্দের ডাবল মিনিং হতে পারে, হ্যাঁ, আপনি এরকম ডাবল মিনিং টাইপের কোনো বাক্য লিখতে পারবেন না। মানে একবারে ক্লিয়ার কাট, মানে সন্দেহাতীত ভাবে সবাই পড়লে যাতে এ বাক্য দ্বারা এটাই বুঝে, একটাই বুঝি। কারণ একটা বাক্য দিলেন, এটার দ্বারা আমি বুঝলাম এটা, আর আপনি বুঝালেন আর একটা, এমন ডাবল মিনিং টাইপের কোনো বাক্য লিখা যাবে না। তাহলে বাক্যটা তো একদম ক্লিস্টার ক্লিয়ার, আন্ডারস্ট্যান্ডেবল, এবং ব্র্যাকেটে যে বাক্যটা আছে সেটা। তো এখানে যদি আমি বলবো আপনাদের, আপনার এই এই 10টা বাক্য লিখবেন, এবং এখানে আপনার টার্গেট মার্ক হবে 10। যারা ভালো প্রিলিতে ভালো একটা বেসিক ডেভেলপ করছেন, আর রিটেনে যদি আপনারা আমাদের ক্লাসগুলো করেন, এখানে প্রত্যেকটা টপিক্সের উপর আপনাদের ক্লাস থাকবে, এই ক্লাসগুলো যদি করেন তাহলে আপনি এখানে 10-এ 10 পাওয়াটা একজন রিটেন ক্যান্ডিডেটের জন্য সহজ, এবং এটা আপনি হাইলি এক্সপেক্ট করতে পারেন। তাহলে আমরা 1 নম্বর কোশ্চেন থেকে একটা খাতা একটু লিখে রাখেন কোন টপিক্সে আপনি কত এক্সপেক্ট করবেন। তাহলে কোশ্চেন 1-এ আমাদের এক্সপেক্টেড মার্ক হচ্ছে 20, কোশ্চেন 2-তে আমাদের এক্সপেক্টেড মার্ক হবে 10, আমরা এখানে 10 পাওয়ার ট্রাই করব। ঠিক আছে, আমি আপনার কাছে এক্সপেক্টেড মার্ক বলবো, এটা হচ্ছে ফর ইউর ফার্স্ট চয়েস। আপনি যদি এভাবে মার্ক উঠাতে পারেন তাহলে আপনি প্রথম ক্যাডারটা হতে পারেন। ওকে, নাম্বার 3, তাহলে আমরা বলবো যে আগেরটা চেয়ে এবারের নতুন কোশ্চেন প্যাটার্নে 2 নম্বর কোশ্চেনটা তুলনামূলক কঠিন, কিন্তু কঠিন হলেও আপনি পারবেন। আবার একটা কথা, আগে এখানে 10টা শুধু বাক্য রচনা ছিল, মার্ক ছিল 0.5 করে, 5 মার্ক ছিল 10টা, বাট এখন কিন্তু 1 করে দিয়েছে। এই জন্য আপনাকে একটা